আসসালামু আলাইকুম। আমি তনু DU7 কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের সাজেশন নিয়ে হাজির হয়েছি আমি। এর আগে আমি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের সাজেশন দিয়েছি। এখন আসছি ফিজিক্যাল কেমিস্ট্রি 1-এর তৃতীয় অধ্যায়ের সাজেশন নিয়ে। অধ্যায়ের নাম হচ্ছে তরল ও দ্রবণ সমূহ। অধ্যায় হচ্ছে 3। প্রথমে আমি আবারও বলতে চাই যে অধ্যায়গুলো ভালো করে সিলেক্ট করবেন। কোন অধ্যায়গুলোতে আপনি পারদর্শী ওই অধ্যায়গুলো বারবার কী করবেন, প্র্যাকটিস করবেন বিগত সাল, আর বারবার লিখে লিখে প্র্যাকটিস করবেন। অবৈধ কোনো কথা লিখবেন না, মার্কের উপর নির্ভর করে লিখবেন। প্রথমে আসছি আমি 2022 সালে কোন কোন কোশ্চেনগুলো আসছিল এবং মার্ক কেমন ছিল সেগুলোতে। 3 নম্বরের কোশ্চেনটা আসছিল তৃতীয় অধ্যায় অর্থাৎ তরল ও দ্রবণ সমূহ এই অধ্যায় থেকে। প্রথম কোশ্চেন যেটা ছিল এতে অর্থাৎ 4টা ভাগে ভাগ করা ছিল, A B C D, আর টোটাল মার্ক থাকে একটা একটা প্রশ্নে 14 করে। প্রথম কোশ্চেনে 5 ছিল, তারপর 4 4, তারপরে 3, এইভাবে কি করে থাকে মার্কগুলো ডিস্ট্রিবিউশন করা থাকে। এখন আসি প্রথম প্রশ্নে কী ছিল, এতে ছিল প্রমাণ দ্রবণের সংজ্ঞা দাও, অর্থাৎ সংজ্ঞা দিতে বলছে প্রমাণ দ্রবণের। তারপর বলছে উদাহরণের সাহায্যে মোলারিটি ও মোলালিটি ব্যাখ্যা করো। তাহলে এখানে কিন্তু তোমার 3 মার্ক হয়ে গেছে। প্রমাণ দ্রবণের সংজ্ঞা দিতে বলছে 1 মার্ক, মোলারিটি এবং মোলালিটির ব্যাখ্যা দিতে বলছে উদাহরণ সহ, এতে গেল 2 মার্ক। তাহলে এই 3 মার্ক। আর একটা কোশ্চেন আছে দেখো, 10.3 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং 200 গ্রাম পানিতে দ্রবীভূত করলে তার মোলারিটি কত হবে। এই যে কোশ্চেনটা দেখছো, এই কোশ্চেনটা কিন্তু 3 পার্টে ভাগ করা রয়েছে, 3 পার্টে 5 মার্ক। প্রথম কোশ্চেনের জন্য 1, তারপরে 2, তারপরের জন্য 2, মোট 5 মার্ক। এইভাবে নাম্বার খেয়াল করে করে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তারপরে বি নম্বরের কোশ্চেন ছিল কোয়ালিটেটিভ ধর্ম কী। আর এই কোয়ালিটেটিভ ধর্ম প্রত্যেকবার কি করে পরীক্ষায় আসে, প্রত্যেক সালেই আসে, বেশিরভাগ সালেই আসছে আর কি। তারপর অনুদ্বায়ী দ্রব্যের উপস্থিতিতে দ্রাবকের বাষ্পচাপ অবনমনে রাউলেন্টের সূত্র বিবৃতি ও ব্যাখ্যা করো। প্রত্যেকবার এখান থেকে প্রশ্ন আসে রাউলেন্টের সূত্র সম্পর্কিত। একবার হচ্ছে বাষ্পচাপ অবনমন, আর একটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। যেহেতু 22 সালে এই যে বাষ্পচাপের অবনমনটা আসছে, 23 সালের জন্য ওই যে স্ফুটনাঙ্কের উন্নয়ন, এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি আর কি। এবার সি নম্বরের প্রশ্ন, আর এই প্রশ্নের মার্ক ছিল তোমার 4, সেই হিসাবে কিন্তু অ্যান্সারটা করতে হবে টাইম দেখে দেখে। সি নম্বরের কোশ্চেন ছিল কি, অসমেটিক সাপের সংজ্ঞা দাও, অর্থাৎ অসমেটিক সাপটা কি। তারপরে কি, একটি 0.1 মোলার সুক্রোজ দ্রবণের অসমেটিক সাপ যদি 2.5 ATM হয়, একই ঘনমাত্রার সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ যদি 85% বিয়োজিত হয়, তার অসমেটিক সাপ কত। অর্থাৎ এই যে অধ্যায়গুলো 2 অধ্যায় 3 অধ্যায়, হ্যাঁ, এই অধ্যায়ের শেষে কিছু অঙ্ক থাকে, এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। এখানে অঙ্ক আসে, তাই শুধুমাত্র ভিতরের পড়াটা পড়ে গেলেই হবে না, অঙ্কগুলোও কিন্তু একটু দেখতে হবে। যদি তুমি ভালো করে কি করতে চাও, লেখাগুলো গুছায় লিখতে চাও এবং অধ্যায় সিলেক্ট করে, তুমি 3 অধ্যায় সিলেক্ট করছো, অর্থাৎ 4 অধ্যায় মনে করো না, তাহলে 3 অধ্যায়তে তোমার কোশ্চেন অ্যান্সার করতে হবে। সেই হিসাবে প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা অঙ্ক একটু ভালো করে দেখতে হবে, তাহলেই ভালো মার্ক পাওয়া সম্ভব এবং গোছালো প্রিপারেশন হওয়া সম্ভব। এখন দেখি ডি নম্বরের প্রশ্ন ছিল কি, বাষ্পচাপের ব্যাখ্যা দাও এবং তড়িৎ বিশ্লেষ্য ও উদ্বায়ী পদার্থের দ্রবণে রাউলেন্টের সূত্র প্রযোজ্য নয় কেন। তাহলে এই রাউলেন্টের সূত্র কিন্তু আসছে, আবার কি আসছে, বাষ্পচাপও আসছে কিন্তু। তাহলে এই এই জিনিসগুলো বারবার কিন্তু আসে, আর এই টপিকগুলো কিন্তু বাদ দেওয়ার মতো না, বারবার করে আসে। তাহলে খুব ভালো করে এই টপিকগুলো একটাও বাদ দেবেন না, আমি বলবো সবগুলো আবার পড়বেন। 22 সালে এসে গেছে, তাই কি অধ্যায় ভালো করে পড়তে হলে প্রত্যেকটা টপিক আর কেমিস্ট্রি প্রত্যেকটা জিনিস পরবর্তী ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসে জেনে যাবেন, ওই ক্লাসে তার প্রয়োগ, মানে প্রত্যেকটা জিনিস যেটুকু জানবেন খুবই ভালো করে বুঝে শুনে তারপর জানবেন, তাহলে দেখবেন আপনাদের জন্য অনেক ভালো হবে।
আর কেমিস্ট্রি সাবজেক্টটা খুবই মজার সাবজেক্ট আর কি। এবার আসি কি কি প্রশ্নগুলো আসছে, এইগুলো একটু খেয়াল করে আমাদের কি করতে হবে, দেখতে হবে। দেখো আমি এখানে একটা প্রশ্ন লিখছি আগে, তরলের গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা সম্পর্কিত হেনরির সূত্রটি ব্যাখ্যা করো। আর এই কোশ্চেনটা আসছে 17 সাল 18 সাল, অর্থাৎ 22 সালেও আসে নাই, 21 সালেও আসে নাই। এই কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে। তারপর কি, সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণের ঘন HCl যোগ করলে যে পরিবর্তন হয় তার ভৌত তাৎপর্য ব্যাখ্যা করো। এটা 2017 সালে আসছে কিন্তু, হ্যাঁ। তারপর আছে দ্রাব্যতা গুণফল কি, কোনো ধাতুর লবণের অধক্ষেপের দ্রাব্যতা কি, গুণফলের ভূমিকা আলোচনা করো। এটা আসছিল 17 সালে। তারপর হচ্ছে দ্রবণের হিমাঙ্কের অবনমন ও অনুদ্বায়ী দ্রবণের আণবিক ভরের সম্পর্ক লিখো। এই যে তোমার কোয়ালিগেটিভ যে ধর্মগুলো রয়েছে, এই কোয়ালিগেটিভ ধর্মের এখান থেকে কিন্তু প্রত্যেকবার প্রশ্ন আসে, যেমন হিমাঙ্কের অবনমন, বাষ্পচাপের উন্নয়ন, ঠিক আছে, অসমেটিক চাপ, আর হচ্ছে আরেকটা আছে স্ফুটনাঙ্গের উন্নয়ন। যে কোয়ালিগেটিভের 4টা ধর্ম রয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন সবসময় আসে, এই টপিকটা একেবারেই বাদ দেওয়া যাবে না। তারপরে এটা আসছিল 2017 সালে, তরলের সান্দ্রতা গুণাঙ্ক বলতে কি বুঝো, ঠিক আছে, এই প্রশ্নটাও 17 সালে আসছিল কিন্তু। তাপমাত্রা বৃদ্ধিতে তরল পদার্থের সান্দ্রতা হ্রাস পায় অথচ গ্যাসের সান্দ্রতা বৃদ্ধি পায়, এটাও 2017 সালে আসছে। এই প্রশ্নগুলো কিন্তু পড়তে হবে ভালো করে আর কি। এবার আসি পরের পেজে। এই যে কোয়ালিগেটিভ ধর্মগুলো কি কি এবং তাদেরকে এটা বলা হয় কেন, এই প্রশ্নটা দেখেন 18, 19, 20, 21, হ্যাঁ 22 সবগুলোতে আসছে। মানে প্রত্যেকবার এই প্রশ্নগুলো আসে কিন্তু, যে কোয়ালিগেটিভের যে 4টা ধর্ম রয়েছে এই সম্পর্কে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভালো করে পড়তে হবে। এই সম্পর্কে রাউলেন্টের যে সূত্রগুলো রয়েছে এগুলোও পড়তে হবে খুব ভালো করে, বারবার করে, আর প্র্যাকটিস বারবার করতে হবে। যত সুন্দর করে উপস্থাপনা করা যাবে, এমনিতেই আমরা মূলত কবির স্যার বা শামস পাবলিকেশন পড়ে থাকি, বাংলা ভার্সনেরটা এমনিতেই ভুল থাকে, আরও যদি আমরা এলোমেলো লিখি তাহলে কিন্তু নাম্বারটা পাওয়া যাবে না। বারবার প্র্যাকটিস করে ওই নাম্বার অনুযায়ী কত মার্ক ডিস্ট্রিবিউশন করা রয়েছে ওই অনুযায়ী লিখলেই তবেই মার্ক পাওয়া সম্ভব হবে কিন্তু। দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়নে, ওই যে বললাম যে স্ফুটনাঙ্কের উন্নয়নে রাউলেন্টের সূত্রগুলো উল্লেখ করো। এবার কিন্তু 22 সালে অবনমন আসছিল, বাষ্পচাপের অবনমন, এই প্রশ্নটা এটা খুবই গুরুত্বপূর্ণ এই বর্গের জন্য, যে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়নে রাউলেন্টের সূত্রর উল্লেখ। তারপর কি, পৃষ্ঠটানের উপর তাপমাত্রার প্রভাব, অর্থাৎ পৃষ্ঠটানের উপর তাপমাত্রার কি প্রভাব আছে, ঠিক আছে, এইটা 2018 সালে আসছে, এবার আসার সম্ভাবনা কিন্তু বেশি। গ্যাসের ঘনত্ব কি হচ্ছে, কঠিন হচ্ছে ও তরল, গ্যাসের ঘনত্ব ও তরলের চেয়ে অনেক কম কেন, এটা ব্যাখ্যা করতে বলছে। গ্যাসের ঘনত্ব কঠিন ও তরলের চেয়ে অনেক কম, এটা ব্যাখ্যা করতে বলছে। এটা আসছিল হচ্ছে 2019 সালে, ঠিক আছে। এই প্রশ্নটাও কিন্তু 22 সালে আসে না, এটাও গুরুত্বপূর্ণ। ঠান্ডা পানিতে বোতল খুললে বুদবুদ বের হয় কেন, এটা 2019 সালে আসছে। আরেকটা প্রশ্ন আসে যে পানির ফোঁটা কেন কি গোল হয়, হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু এই কোশ্চেনের সাথে সম্পর্কিত, অর্থাৎ ওই যে সারফেস টেন্ট এর যে ঘটনাটা এখানের ব্যাখ্যা আর কি। এখানে কিন্তু আমাদের আবার কি আসে, অঙ্কগুলোও আসে কিন্তু। বরফকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত করার ধাপগুলো লিখো এবং গ্রাফের সাহায্যে দেখাও। খুবই সুন্দর করে বইগুলোতে যেই জায়গায় এই টপিকগুলো আছে খুবই ভালো করে পড়বা এবং প্র্যাকটিস করবা, একটা নোট আকারে নিবা, পরীক্ষার আগে যাতে শুধু দেখে একটু লিখলেই যাতে পারা যায়, আর তখন গুছাইতে গেলে কিন্তু সময় পাওয়া যাবে না। এই পরীক্ষার আগে মূলত 2 দিন গ্যাপ থাকে, হচ্ছে এই যে ফিজিক্যাল কেমিস্ট্রি আগে তো ওই যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, স্বাধীন কি জানি এরকম সমাজের একটা ইয়া থাকে, তারপরে এই ফিজিক্যাল কেমিস্ট্রিটা হয়, কেমিস্ট্রির প্রথম সাবজেক্ট, সেক্ষেত্রে 2 দিন মাত্র সময় পাওয়া যায়। সেই ক্ষেত্রে এখনই ভালো করে গুছিয়ে রাখবেন, আর ওই 2 দিন খালি রিভিশন হবে আর লেখা প্র্যাকটিস হবে।
তারপরে হচ্ছে আদর্শ ও অনাদর্শ দ্রবণ কী, এই প্রশ্নটাও কিন্তু এবার খুবই গুরুত্বপূর্ণ। এটা 20 সালেও আসছিল, 21 সালেও আসছিল। আমি বারবার বলছি কিছু কিছু প্রশ্ন আসে যেটা 1 সালে আসছে তার পরের সালেও আসে। এই যেমন এই প্রশ্নটা, আদর্শ এবং অনাদর্শ দ্রবণ কী। তারপর রাউল্ট এর সূত্র বিবৃতি ও ব্যাখ্যা, এটা কত সালে আসছে? 20 সালেও আসছে, 21 সালেও আসছে। তাহলে কোনো প্রশ্নই বাদ দেওয়ার সুযোগ নেই যদি অধ্যায় সিলেক্ট করে পড়া হয় এবং ভালো প্রিপারেশন নিতে চাই। আমি বারবার বলবো সবগুলো অধ্যায় পড়ার দরকার নেই, কিছু অধ্যায় সিলেক্ট করেন এবং ওই অধ্যায়ের সমস্ত টপিকগুলা খুবই সুন্দর করে পড়ে গুছায় প্রিপারেশন নেন। তারপরে আরেকটা এই কোশ্চেনটা থাকে, মোলারিটি এবং মোল ভগ্নাংশের সংজ্ঞা দাও, ঠিক আছে। আর এই সম্পর্কিত অঙ্কগুলো থাকে আর কি। হ্যাঁ, এই যে এইটা কিন্তু 2022 সালে এই মোলারিটি সম্পর্কে আসছে, 20 সালেও আসছে, কিন্তু 23 সালেও আসার সম্ভাবনা আছে, এটা পড়ে রাখবেন আর কি। আর এখানে এই যে অঙ্ক আসছিল, এটা 2020 সালে। 478 গ্রাম দ্রব্য এত গ্রাম, অর্থাৎ 2202 গ্রাম পানিতে দ্রবীভূত থাকলে দ্রবণের গলনাঙ্ক কত হবে যদি দ্রব্যের আণবিক ভর এত গ্রাম ও এত গ্রাম হয়। হ্যাঁ, তাহলে এরকম যে প্রশ্নগুলো আছে অঙ্ক দেখবেন একদম অধ্যায়ের শেষে এরকম অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো একটু দেখে নেবেন আর কি। তরলের বাষ্পচাপ বলতে কি বুঝো? তরলের বাষ্পের চাপের উপর তাপমাত্রার প্রভাব, এইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এই অধ্যায়, এইবারকার পরীক্ষার জন্য, অর্থাৎ 23 সালের পরীক্ষার জন্য এটা কিন্তু 3 স্টারের হচ্ছে প্রশ্ন। অর্থাৎ তরল এর বাষ্পচাপ বলতে কি বুঝো এবং তরলের বাষ্পচাপের উপর তাপমাত্রার প্রভাব। এখানে আরেকটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপের প্রভাবও কিন্তু থাকে, তাপমাত্রার প্রভাব থাকে, বায়ুমণ্ডল চাপের প্রভাব, এই দুইটা একসাথে কাজ করে। এখানে তাপমাত্রার প্রভাব দিয়ে দিয়েছে, এখানে কিন্তু আবার কোনো কোনো প্রশ্নে বায়ুমণ্ডলের চাপের প্রভাবও দিতে পারে। তাহলে এই দুইটা একসাথে পড়ে নিলে আমার মনে হয় ভালো হবে, গোছালো প্রিপারেশন হবে আর কি। তরলের গ্যাসীয় পদার্থের সান্দ্রতা সম্পর্কিত হেনরির সূত্রটি, এই হেনরির সূত্রটা পড়তে হবে, এটাও 23 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার প্রশ্ন এটা, ঠিক আছে। আর একটা আছে 6.8 গ্রাম ইউরিয়া 50 গ্রাম পানিতে দ্রবীভূত করলে একটি দ্রবণ তৈরি করা হলো, সাধারণ বায়ুর চাপে দ্রবণটির স্ফুটনাঙ্ক হিসাব করা, অর্থাৎ স্ফুটনাঙ্ক হিসাব করতে বলছে। এটা 2021 সালে আসছে, এরকম অঙ্ক 2023 সালেও আসতে পারে। অঙ্কগুলো একটু অধ্যায় শেষে একটু দেখে রাখবেন সূত্রগুলো। তরলের পৃষ্ঠটান এবং ইহার মাপন, এটাও 2021 সালে আসছিল, ঠিক আছে। তাহলে আমি বলবো এখানে আমি খুব সম্ভবত 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19, এই যে 19টা কোশ্চেন দেওয়া হয়েছে, এই 19টা কোশ্চেন যদি কেউ ভালো করে পড়ে এবং প্র্যাকটিস করে, আমি বলবো এখান থেকে 1 সেট প্রশ্ন, অর্থাৎ এখানে যে 2 3 4 পার্টে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সবগুলো সে অ্যান্সার করতে পারবে। আমি চাই আপনাদের ভিডিওগুলো থেকে কিছু উপকার আসুক এবং এই সাজেশন আমি প্রত্যেকটা সাবজেক্ট থেকে দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে আমি এই সাবজেক্টের টপিক যেগুলো আছে কঠিন টপিক, তার অ্যান্সারগুলো আমি হচ্ছে করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, আর আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর উৎসাহ দিবে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।